আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আশা করি আজকের অংশটি তোমরা খুব সহজে বুঝবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ক্লিয়ারলি বোঝার জন্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়ের 15 নম্বর অঙ্কটি। দেখো, এখানে আমি তোমাদের কি স্পষ্ট বোঝানোর জন্য আগে কোশ্চেনটি এখানে বলে দিচ্ছি। বলছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর লক্ষ্য করো অন্তর মুনাফা ভিত্তিক ইনি 50,000 টাকা ঋণ নিলেন। স্যার, বুঝতেই পারছো, উনি এই 50,000 টাকা ঋণ নিলেন। শুধু ওনার একটি শর্ত থাকলে, শর্তটা হচ্ছে, দেখো, ওনার শর্তটা হচ্ছে প্রতি মাসে উনি টাকাটা শোধ করবেন, অর্থাৎ প্রতি মাস যে অন্তর্ভিত্তিক। তাহলে দেখো, যে বিষয়টা হচ্ছে আমার এখানে, উনি 50,000 টাকা এই লোন নিয়েছেন এবং ইনি 11% হারে প্রতি মাস, মানে প্রতি মাসে এই টাকাটা দিবেন, এবং টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে। তো বিষয়টা বুঝতেই পারছো, চক্রবৃদ্ধির ক্ষেত্রে। হ্যাঁ, ঋণ নিলেন। ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা ঋণ পরিশোধ করেন। যেহেতু প্রতি মাসে উনি শোধ করার কথা, তাহলে প্রতি মাসে উনি এখান থেকে 12,000 টাকা করে মাইনাস হবে, 12,000 টাকা করে ঋণ শোধ করবেন। যেহেতু এটা চক্রবৃদ্ধি, এই 50,000 টাকাটা বৃদ্ধি পাবে প্রতি মাসে মাসে। কি পরিমাণ বৃদ্ধি পাবে? যাওয়ার পর 1 মাস পর কত ঋণ থাকবে, 2 মাস পর কত ঋণ থাকবে, এবং 3 মাস পর আর কত টাকা ঋণ থাকবে, এই অংশগুলো আমরা টোটালি নির্ণয় করতে হবে। এখন এই অংশটা খুবই সহজ, আমরা জাস্ট একটু বিষয়টা ডিপলি চিন্তা করব। যেমন এখানে যে বিষয়টা হচ্ছে, যেহেতু আমার চক্রবৃদ্ধির একটি সূত্র নিব, এর জন্য প্রথম হচ্ছে আমার এটা আসল, এই আসল টাকাটা ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি এখানে এই যে 50,000 টাকা ভিত্তিক সে টাকা দিয়েছে, অর্থাৎ এই ঋণ নিয়েছিল, অর্থাৎ এই প্রারম্ভিক মূলধন এই 5,000 টাকা। আশা করি বুঝতে পারছো, এই 5,000 টাকা তার সেই ঋণ নিয়েছিল। তাহলে এই আসল টাকাটা ছিল এই, সরি, 50,000 টাকা। এই 50,000 টাকা, আশা করি বিষয়টা বুঝতে পারছো, 50,000 টাকা। তো এখানে পি 50,000 টাকা, এটা নিয়ে কার কোনো প্রবলেম নেই, কারণ আমার 50,000 টাকা সে ঋণ নিয়েছিল। এখন তার এই প্রারম্ভিক ঋণ বা মূলধন যেটা আমরা বলি, এটা হচ্ছে না এই 50,000 টাকা। তো উনি 1 মাস পর পর টাকাটা দেবে। তাহলে দেখো, আগে আমাদের এই যে রেশিও, এটা ছিল পার্সেন্ট, শতকরা, মানে এই এই শতকরাটা ছিল বার্ষিক। আবার বলি বার্ষিক, অর্থাৎ 1 বছরের জন্য। বাট এখানে কিন্তু আমরা প্রতি মাস অন্তর্ভিত্তিক মুনাফা দেব। তাহলে এটা কিন্তু আমি মাসে কনভার্ট করতে পারি। অর্থাৎ তাকে আমি এই বছরটাকে এই 1 মাসে কনভার্ট করবো। অর্থাৎ এই আমরা 1 বছরে 12 মাস, তাকে এই তাহলে 1 দিলে 1 মাস হবে। বিষয়টা বুঝতে পারছি। তাহলে এই 8টা হবে, এই যে আমার কত পার্সেন্ট, 11%। তাহলে এই 11% যেটা দেওয়া আছে, 11/100, যেহেতু 11%, ইন্টু হবে 12 মাস, প্রতি মাস এই 1 বছরের 1 দিন। যদি এখানে 12 মাস হয়ে যায়, তাহলে 1 বছর সাধারণত, যেহেতু এটা 1 মাস, তাই 12/1 এভাবে থাকবে। তাহলে দেখো, এখানে হচ্ছে যদি আমি এটা কাউন্ট করি, এটা হচ্ছে এই 11 এই এখানে 1200 টাকা, যদি আমি বিয়োগ ভাগ করি, ভাগ করলে আমার মান হবে এই 0.0092। অর্থাৎ এই বিষয়টা আমরা স্পষ্টভাবে ক্লিয়ার, এখানে আমাদের কোনো আশা করি প্রবলেম নেই। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন থেকে আমরা দুইটা জিনিস খুব ভালোভাবে আমরা অবজার্ভ করতে পারলাম। একটা হচ্ছে এই যে প্রারম্ভিক ঋণ, এটাকে আমরা মূলধন হিসেবে কাউন্ট করব, এবং এই যে এখানে আর রেশিও পরিমাণ দিয়ে দেওয়া আছে 11%, যেহেতু উনি মান্থলি টাকা পে করবে, তাহলে আমাদের এই টাকাটা মান্থলি হিসাবে নির্ণয় করতে হবে, এই রেশিওটা। এবার আমরা দেবো সময়কাল। সময় আমরা জানি এন, এটা বছরে কাউন্ট করা হতো, এখন আমি এটা মাসে কাউন্ট করব। কেন মাসে কাউন্ট করব, তোমার প্রশ্ন থাকতেই পারে। কারণ আমি এই যে আটটা ছিল আমার বছরে, আটটা ছিল আমার বছরে, যেহেতু 8টায় বছর বাদ দিয়ে আমি মাসে কনভার্ট করে ফেলেছি, 12 মাসে কনভার্ট করে ফেলেছি, তাহলে এন এর ক্ষেত্রে আর আমার বছর দেওয়ার প্রয়োজন নেই, এটা সরাসরি মাসে আমরা নিয়ে নেব। তো এই ক্ষেত্রে এন মানে একবার হবে 1 মাস পর। তাহলে প্রথম মাস পর চক্রবৃদ্ধির ঋণ, অর্থাৎ মূলধন থাকবে এ ইকুয়াল, আমরা জানি চক্রবৃদ্ধির হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু এই 1 প্লাস এই আর টু দ্য পাওয়ার এন। এখানে পি এর মান আমরা জানি এই 50,000 টাকা, এবং 1 তো রয়ে গেছিল, আর এর মান আমরা নির্ণয় করলাম 0.0092 দ্য পাওয়ার এন এর মান হচ্ছে 1। ক্যালকুলেশন করলে আমার হচ্ছে এই 50,460 টাকা। দেখো, একটা জিনিস কিন্তু এখানে আমরা খুব, মানে বিষয়টা ভালো অবজার্ভ করতে পারতেছি। যদি এটা নর্মাল টাকা হতো, 50,000 টাকায় কারো কাছে হাওলাত থাকতো,
বাট এটা কিন্তু সে প্রতি মাসে ঋণ নিয়েছিল চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধি হারে ঋণ নেওয়ার কারণে কিন্তু আমার এখানে টাকাটা কিন্তু দেখো 50,000টা বেড়ে সে কত হচ্ছে প্রায় 460 টাকা এক মাসে বেড়ে গেছে। তো 460 টাকা বেড়ানোর কিছু তো করার নেই, এত হাতে ঋণ নিয়েছিল। তাহলে এক মাস পর ঋণ পরিশোধ করবে উনি 1200 টাকা। তাহলে দেখো টোটাল টাকাটা ছিল 50,460 টাকা। মানে চক্রবৃদ্ধি এক মাস পর টাকাটা 50,000 টাকা থেকে বেড়ে, অর্থাৎ আগে ছিল 50,000 টাকা, এই 50,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 460 টাকা বৃদ্ধি পেয়েছিল চক্রবৃদ্ধি হারে। তো উনি এক মাস পর 12,000 টাকা দেওয়ার কারণে তাহলে হলো 50,460 টাকা থেকে বাদ যাবে এই 12,000। তাহলে থাকতেছে কত 3,000, এই দেখো 38,460 টাকা রইলো। এটা হচ্ছে এখন তার ঋণের পরিমাণ এক মাস পর, অর্থাৎ এক মাস পর উনি এই টাকাটা ঋণ রয়ে গেল। এবার প্রশ্নে আবার চাইছে, দেখো এখানে প্রশ্নে আমার এখানে চাইছে ক নাম্বারটাতে যে উনি যে 2 মাস পর, এই দেখো এই 2 মাস পর আর কত টাকা ঋণ থাকবে। তাহলে সেম ঘটনা, আমরা আবার 2 মাসের হিসাবটা কাউন্ট করব। দেখো এই এক মাস পর ঋণ যেটা রয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় মাসের ঋণ, এটা আমার যেটা, এটাই আমার প্রারম্ভিক মূলধন এখানে। তাহলে আগের ছিল আমার ওই চক্রবৃদ্ধি বের করার পর যে মানটা আমার ছিল 50,000 টাকা। তো 50,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছিল এই 50,450 টাকা। এখান থেকে উনি এক মাসের ঋণ দিয়েছিল 1200 টাকা, 12,000 টাকা। তো 12,000 টাকা দেওয়া থাকে, অবশিষ্ট থাকতেছে এই 38,460 টাকা। এখন পরবর্তীতে আরো এক মাস দেবে, এক মাস তো টাকা দিছেই, এখন সময় আরো এক মাস টাকা দেবে দ্বিতীয় মাসে। অর্থাৎ এন হবে এখানে মুনাফার হার সেই আগের মতোই, কারণ আমরা মাসে কনভার্ট করে ফেলেছি। এক মাসে কনভার্ট যেটা হয়, কনভার্ট হলো 0.0092। তাহলে দ্বিতীয় মাস পর চক্রবৃদ্ধি ঋণ থাকবে। দেখো এখানে পি এর মান হচ্ছে এখানে এই 38,460 টাকা। এখান থেকে এই এ একের এক রয়ে গেল, আর এর মান 0.0092 বা 92 টু দ্য পাওয়ার এন এর মান 1 ক্যালকুলেশন করে ঠিক আরো এক মাসে দেখো ওনার 800 টাকা কিন্তু আরো বেড়ে গেছিল। তো এখানে ছিল কিন্তু 38,460 টাকা। ঠিক 2 মাস পর ওনার টাকা আবার এই 38,460 টাকা থেকে বেড়ে হইল 38,813 টাকা 0.83 পয়সা, 8 3 পয়সা। দেখো এটা চক্রবৃদ্ধি হারে। তো উনি কি করলো, এবার এই টাকা থেকে দ্বিতীয় মাসে আর উনি 12,000 টাকা, এই 12,000 টাকা উনি দিয়ে দিল। 12,000 টাকা দেওয়াতে ওনার কাছে টাকা আছে আর হলো কত, এই 26,813.83 টাকা। এবার এটা হচ্ছে তোমার 2 মাসের বিষয়, অর্থাৎ এই মুনাফার হার নির্ণয় করবা, 2 মাস পরে চক্রবৃদ্ধিটা নির্ণয় করবা। এই চক্রবৃদ্ধির যেই মূলধন আমার যেটা এ পেলাম, আমার এখানে এক মাসের লাভটা সহকারে হয় 38,813 টাকা। উনি আবার যেহেতু মাসে 12,000 টাকা দেওয়ার কথা, উনি 12,000 টাকা দিল। তারপর 38,000 টাকা, 38,813.83 থেকে 12,000 টাকা চলে গেলে হয় 26,813.83 টাকা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মাস। এবার আসো তৃতীয় মাস, আসলে কত টাকা থাকবে। তাহলে আগের মতো সেম ঘটনা, কোনো প্রকার পরিবর্তন নেই। অর্থাৎ উনি দ্বিতীয় মাসে টাকাটা দেওয়ার পর ওনার কাছে আর টাকা রয়ে গেল এই 26,813 টাকা 83 পয়সা। এই টাকাটা থেকে আবার পরবর্তী মাসে কত টাকা লাভ হয় এই চক্রবৃদ্ধি হারে, যেহেতু আমাদের আর এর মান আমরা জানি, এর আগে নির্ণয় করেছি, এবং এন এর মান আমরা জানি 1, যেহেতু এক মাস মাস করে নিয়ে নিয়েছি। তাহলে আবার এখানে চক্রবৃদ্ধি এই টাকা থেকে আরো এক মাসে লাভ কত হয় দেখেন, ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। তাহলে পি এর মান বসালাম 1 প্লাস আর এর মান 0.0092 টু দ্য পাওয়ার 1, ক্যালকুলেশন করলে হয় 27,001 টাকা। দেখুন এই টাকাটা ছিল জাস্ট এই আর 26,000 টাকা। এই লাভ নেওয়ার কারণে এখানে হয়ে গেল 27,000 টাকা, 27,060 টাকা দশমিক, তারপর এটা হয় 27,060 টাকা দশমিক এই 52 পয়সা। এটা থেকে আমি বাদ দেবো আরো 12,000 টাকা, কারণ তারপরের মাসে আরো 12,000 টাকা দিবে। 12,000 টাকা বাদ দিলে ওনার রয়ে গেল এই 15,000, এই 600, এই 15,060 টাকা, 15,060 টাকা দশমিক 52। অর্থাৎ ওনার 3 মাস করে এই ঋণের পরিমাণটা হয়ে গেল এই 15,060 টাকা দশমিক 15,060.52 টাকা। এই টাকাটা ওনার এই 3 মাস দেওয়ার পরও এটা রয়ে গেল। কারণ চক্রবৃদ্ধি বিষয়টা এমন একটা বিষয় যা প্রতি মাসে মাসে মারাত্মক পরিমাণে টাকা বৃদ্ধি পায়, এবং কেউ যদি ব্যাংক থেকে টাকা আনে তাকে ফকির করার জন্য চক্রবৃদ্ধি হারটাই যথেষ্ট। তাই এটা
না নামাটাই ভালো, জাস্ট আমাদের অঙ্কগুলো দেওয়া আছে, অঙ্কগুলো সব করে দিলাম। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের মনে হয় কোনো প্রবলেম, তোমরা ভিডিওটা বেশ কয়েকবার দেখবে, কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই এই পর্যন্ত ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।